কলাম ক্রোমাটোগ্রাফি। এখন এই কলাম ক্রোমাটোগ্রাফি কি সেটা নিয়ে আমরা জানবো। কলাম ক্রোমাটোগ্রাফি, এখানে আমরা একটা স্টেশনারি ফেজ ইউজ করি। যে স্টেশনারি ফেজটা এরকম হবে যে স্টেশনারি ফেজ ইজ হেল্ড ইন এ ন্যারো টিউব through which the mobile phase is forced under pressure or under the effect of gravity. অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ক্রোমাটোগ্রাফিতে নরমালি একটা স্টেশনারি ফেজ আর একটা মোবাইল ফেজ ইউজ করি, এবং এই স্পেশাল কলাম ক্রোমাটোগ্রাফিতে আমরা স্টেশনারি ফেজটাকে একটা ন্যারো কলামের মধ্যে রাখবো, এবং এই ন্যারো কলামের মধ্য দিয়ে আমরা মোবাইল ফেজকে পাস করাবো। পাস করালে এর সাথে সাথে আমাদের স্যাম্পলটা যে মিক্সচার যেটা রয়েছে সেটা আলাদা হয়ে যাবে অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাফিনিটি টু দি স্টেশনারি ফেজ অ্যান্ড মোবাইল ফেজ। এবং এই ক্ষেত্রে আমাদের মোবাইল ফেজ চালনা করাটা দুইটা ফোর্সের আন্ডারে হতে পারে। আমরা হতে পারে যে বাহির থেকে আমরা এক্সট্রা পাম্প ইউজ করে এই ক্ষেত্রে প্রেসারাইজ করতেছি, অথবা গ্র্যাভিটির মাধ্যমে এটা করতে পারি। This includes chromatographic methods in which the stationary phase is packed into a column, the mobile phase is moving, liquid or gas. অর্থাৎ মোবাইল ফেজটা এটা লিকুইড হতে পারে অথবা গ্যাস হতে পারে। তো আমরা এখানে দেখতেছি যে কিভাবে আসলে কলাম ক্রোমাটোগ্রাফি কাজটা কমপ্লিট করা হয়। দেখা যাচ্ছে যে একটা কলাম, এই কলামের মধ্যে সিলিকা জেল রাখা হয়েছে, এবং এই স্যাম্পলটাকে যখন চালনা করা হলো তখন মোবাইল ফেজের সাথে এই স্যাম্পলটা এটাও গতিশীল অবস্থায় নিচের দিকে নামা শুরু করলো, এবং দেখা যাবে যে এই স্টেশনারি ফেজের প্রতি অ্যাফিনিটি অনুসারে এই আমাদের স্যাম্পলটা পৃথক হবে। দেখা যাবে যে এই স্যাম্পলের মধ্যে যে কম্পোনেন্টের স্টেশনারি ফেজের প্রতি বেশি অ্যাট্রাকশন বা অ্যাফিনিটি রয়েছে সেটা ধীরে ধীরে নিচে নামবে, আর যেটা কম অ্যাফিনিটি রয়েছে সেটা খুব দ্রুতই নিচে নেমে যাবে এই মোবাইল ফেজের সাথে। আচ্ছা, তো যখনই এরা সেপারেটেড হবে তখন আমরা নিচে স্টপ খুলে এদেরকে আমরা ইয়ে করে নিব, বিভিন্ন ইয়েতে আমরা আলাদা করে নিব। তো এইভাবে আমরা এই কাজটা করি। এটা হচ্ছে যা সেটা ওভারভিউ। এখন রিয়েল টাইম কলাম ক্রোমাটোগ্রাফি কিরকম হয়, আমরা যদি ল্যাবে কাজ করি এরকম অল্প পরিসরে আমরা এই কলাম ক্রোমাটোগ্রাফিটা করতে পারি, অথবা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে অনেক বড় বড় কলামের মধ্যে এই ক্রোমাটোগ্রাফিটা পারফর্ম করা হয়। যেমন এখানে বিশাল বড় একটা কলামের মধ্যে ক্রোমাটোগ্রাফিক টেকনিক পারফর্ম করা হচ্ছে, এবং এক্ষেত্রে যখন আমরা অনেক বেশি বেশি স্যাম্পল নিয়ে কাজ করবো, অনেক বেশি বেশি সেপারেশনের প্রয়োজন হবে, ঠিক তখনই আমরা এরকম বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল স্কেলে এই কাজগুলো করব। টাইপস অফ কলাম ক্রোমাটোগ্রাফি, প্রথমত আমরা বলতে পারবো যে গ্র্যাভিটি কলাম। যে সমস্ত ক্ষেত্রে এই মোবাইল ফেজটা গ্র্যাভিটেশনাল ফোর্সের প্রভাবে নিচের দিকে নামবে সেটাকে আমরা বলতেছি গ্র্যাভিটি কলাম, এবং এটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করা হয়। বলতে গেলে এই প্রসেসটা ইউজ করাই হয় না, কারণ এক্ষেত্রে 2-3 দিন অপেক্ষা করা লাগতে পারে সেপারেশন করার জন্য। তো এটা আমাদের জন্য এতটা ভালো হবে না। তো আমরা যেটা করি ফ্লাশ কলাম ইউজ করি। এক্ষেত্রে আমরা দ্য মোবাইল ফেজ ইজ pushed by stream of air or nitrogen using special valves. আমরা এই ফ্লাশ কলামটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি যেন দ্রুত এই কাজটা করা যায়। এখন the main function of all the columns is to support the stationary phase. এখন এই কলামের ক্যারেক্টারিস্টিক গুলা কি কি হবে সেটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব। যে the material of the column is mostly good quality neutral glass. এই যে কলামটা, এটা হতে হবে কি গুড কোয়ালিটি নিউট্রাল গ্লাস। আমরা যে পাইপ বা কলামের মধ্যে যে আমরা কাজটা করব এটা নিউট্রাল গ্লাস মেড হবে। সিন্স ইট শুডন্ট বি এফেক্টেড বাই সলভেন্টস, আমরা যে সলভেন্টই ব্যবহার করি না কেন এই সলভেন্টটা যেন এই কলামটাকে ক্ষতি করে না ফেলে। অ্যান্ড অর্ডিনারি বুলেট ক্যান অলসো বি ইউজড, আমরা ল্যাবে যে বুলেট ব্যবহার করি সেই বুলেট দিয়ে কিন্তু আমরা এই কলামটা প্রিপেয়ার করে ফেলতে পারি খুব ইজিলি। ফর সেপারেশন, কলাম ডাইমেনশনস, লেন্থ আর ডায়ামিটারের যে রেশিওটা হবে এটা 10:1 হতে পারে, 30:1 হতে পারে যদি অনেক বেশি সরু কলাম আমরা নিতে চাই, ইভেন এটা 100:1 হতে পারে লেন্থ ভার্সেস ডায়ামিটার এর রেশিওটা। ভেরিয়াস অ্যাক্সেসরিজ আর অ্যাটাচড টু দ্য টপ অ্যান্ড বটম অফ দ্য কলাম ফর মেইনটেনেন্স অফ দ্য এলিউশন প্রসেস। এই যে আমরা সেপারেশনটা করব এর জন্য টপে আমরা অনেক সময় পাম্প ব্যবহার করি, নিচে আমরা এরকম বিকার বা কনিক্যাল ফ্লাস্ক সেপারেশন করার জন্য যা যা দরকার সেগুলো আমরা ব্যবহার করে থাকি। এখন কিছু টার্মস এন্ড টার্মিনোলজি রয়েছে যেগুলো আমরা কলাম ক্রোমাটোগ্রাফিতে, ওভারঅল সব ক্রোমাটোগ্রাফিতে আমরা ইউজ করব, এগুলো জেনে রাখা উচিত। এট ফার্স্ট, সলভেন্ট, মোবাইল লিকুইড ফেজ, এটা হচ্ছে সলভেন্ট হচ্ছে আমরা কি বলতেছি, এটা হচ্ছে মোবাইল লিকুইড ফেজ, যে ফেজটা ইয়ে করে নিয়ে যাবে
প্রত্যেকটা কম্পোনেন্টকে, মিক্সচারের কম্পোনেন্ট গুলাকে সে সলিউবিলাইজ করে তার সাথে সাথে নিয়ে যাবে, অর্থাৎ পৃথক করবে, সেটাকে আমরা বলছি সলভেন্ট। মোবাইল লিকুইড ফেজ উইথ নো অ্যাফিনিটি টু দ্য স্টেশনারি ফেজ। অবশ্যই এই ক্ষেত্রে স্টেশনারি ফেজের সাথে আমাদের যে সিলিকা জেল যেটাকে আমরা রেখেছি কলামের মধ্যে মানে স্থিরভাবে, তার সাথে কোনো ধরনের অ্যাফিনিটি থাকা যাবে না। এটা হচ্ছে আদর্শ সলভেন্টের বৈশিষ্ট্য। ইনার্ট টুয়ার্ডস ইট এন্ড নো ইফেক্ট অন সলিউট। সলিউটের উপরে কোনো ধরনের ইফেক্ট ফেলতে পারবে না, মিক্সচারটার উপরে কোনো ধরনের ইফেক্ট ফেলতে পারবে না। যে মিক্সচারের কম্পোনেন্ট গুলাকে যদি সে বিক্রিয়া করে চেঞ্জ করে ফেলে তাহলে কিন্তু আমরা অরিজিনাল কম্পোনেন্ট গুলাকে পাবো না। তাছাড়া রিটেনশন ফ্যাক্টর বা রিটেনশন টাইম যেটা, সেই টাইম গুলোও কিন্তু আলাদা হয়ে যাবে। হিউজ একটা প্রবলেম শুরু হবে যদি এটা সলিউটের সাথে বিক্রিয়া করা শুরু করে। সুতরাং আমাদেরকে সলভেন্টটাকে এমন ভাবেই নিতে হবে যাতে করে এর কোনো ইফেক্ট না থাকে, এটা যাতে খুব ইনার্ট হয়। তারপর যে টার্মটা রয়েছে তা হলো ইলুয়েন্ট, এনি লিকুইড দ্যাট হ্যাজ লেসার এফিনিটি টু দ্য স্টেশনারি ফেজ দেন সলিউটস। সলিউট থেকে যদি স্টেশনারি ফেজের প্রতি এটার কম অ্যাফিনিটি থাকে সেটাকে আমরা বলছি ইলুয়েন্ট, বাট ইটস ইজ কেপেবল টু মুভ দেম আউট অফ দ্য কলাম। এখন কিন্তু আমাদের এই সলিউট গুলাকে কি করতে হবে, কলাম থেকে বের করে নিয়ে যেতে হবে। তার মানে একদমই যে অ্যাফিনিটি থাকা যাবে না তা না, অবশ্যই কিছুটা অ্যাফিনিটি থাকতে হবে, কিন্তু অবশ্যই তাদেরকে যেন কলাম থেকে বের করে নিয়ে আসতে পারে। আবার এমন না যেন একদম সলভেন্টের সাথে সাথেই বা ইলুয়েন্টের সাথে সাথেই যেন প্রত্যেকটা কম্পোনেন্ট চলে আসে, এরকম হবে না। যে ইলুয়েন্ট গুলার সলিউটের প্রতি কিছুটা কম অ্যাফিনিটি থাকবে, ঠিক আছে, কিছুটা কম থাকবে, এমন না যে একদম ইলুয়েন্ট যাওয়ার সাথে সাথে পুরোপুরি দ্রবীভূত করে তার সাথে নিয়ে যাবে, তাহলে কিন্তু আসলে আমরা পাবো না রিটেনশন ফ্যাক্টরটা। তারপর ইলুয়েন্ট, ফ্র্যাকশন অফ ইলুয়েন্ট কন্টেইনিং এ রিকোয়ার্ড স্পেসিফিক সাবস্টেন্স। আমরা যতটুকু ফ্র্যাকশন অর্থাৎ মিক্সচারটা থেকে আমরা যেগুলোকে আলাদা করব, সেই কম্পোনেন্টটা যতটুকু ফ্র্যাকশন আমরা আলাদা করলাম সেটাকে আমরা বলছি ইলুয়েট। অবশ্যই এই ইলুয়েটের সাথে কি থাকতেছে, আমাদের কম্পোনেন্টটা থাকতেছে প্লাস সলভেন্টের কিছু পোর্শন থাকতেছে, ঠিক আছে। অর্থাৎ ফ্র্যাকশন অফ ইলুয়েন্ট এটাকে আমরা বলতেছি ইলুয়েট। আলাদা আলাদা বিকার বা কনিক্যাল ফ্লাস্কে আমরা যাদেরকে সংরক্ষিত রাখবো তাদেরকে আমরা বলতেছি ইলুয়েট। দেন রিটেনশন ভলিউম or retardation volume, the volume of mobile phase that passes out of the column before elution of a specific substance। দেখা যাবে একটু আগে যেটা বললাম, আমাদের মোবাইল ফেজটাকে শুরুতে পাস করে যেতে হবে। এখন একটা স্পেসিফিক কম্পোনেন্ট পাস করার আগে যতটুকু মোবাইল ফেজ পাস করে সেটাকে আমরা বলতেছি যে রিটেনশন ভলিউম বা হচ্ছে রিটার্ডেশন ভলিউম। এখন কলাম ক্রোমাটোগ্রাফিতে আমরা যে অ্যাবজর্বেন্ট গুলা ইউজ করব তার কি কি ক্রাইটেরিয়া থাকবে। অ্যাবজর্বেন্ট বা হচ্ছে আমরা যেটাকে স্টেশনারি ফেজ বলতেছি, এটাই এদের কি কি ক্রাইটেরিয়া থাকবে সেগুলো আমরা একটু খেয়াল করি। এর যে পার্টিকেলস গুলো থাকবে এগুলা যদি স্ফেরিক্যাল হয় সবচেয়ে ভালো। পার্টিকেলস শুড বি স্ফেরিক্যাল ইন শেপ, যদি এরকম সিমেট্রিক শেপ থাকে, এরকম যদি স্ফেরিক্যাল শেপ থাকে এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকলে দেখা যাবে যে এই সেপারেশনটা খুবই সুন্দর হবে, স্মুথ হবে। নাম্বার 2, মেকানিক্যাল স্টেবিলিটি মাস্ট বি হাই, কারণ এই ক্ষেত্রে আমরা উপর থেকে প্রেসার অ্যাপ্লাই করব এবং এই ক্ষেত্রে এই হাই প্রেসারে তার স্টেবিলিটি বজায় রাখতে হবে। দে শুডন্ট রিঅ্যাক্ট কেমিক্যালি উইথ দ্য মিক্সচার কম্পোনেন্টস অর দ্য এলিমেন্ট। অবশ্যই স্টেশনারি ফেজের যে কেমিক্যালস গুলো রয়েছে, নর্মালি সিলিকা জেল আমরা ব্যবহার করি, এরা কেমিক্যালি রিয়েক্ট করতে পারবে না মিক্সচারের কম্পোনেন্ট অথবা এলিমেন্ট, কারোর সাথে করতে পারবে না। এটা জাস্ট এটা কি করবে, জাস্ট স্টেশনারি ফেজটা আমাদের সেপারেশনের জন্য এটা জাস্ট হেল্প করবে, আর কিছু না। অবশ্যই কেমিক্যালি রিয়েক্ট করতে পারবে না, কেমিক্যাল রিয়েক্ট করলে চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের মেইন কম্পোনেন্ট গুলাই আলাদা হয়ে যাওয়ার বা পরিবর্তিত হয়ে যাওয়ার একটা চান্স থাকে। ইট শুড বি ইউজফুল ফর সেপারেটিং a wide variety of compounds। অল্প কয়েকটার জন্য আমরা জানি স্টেশনারি ফেজ সিলিকা জেল এগুলো অনেক বেশি মোটামুটি এক্সপেন্সিভ হয়। তো এরকম এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল দিয়ে যদি আমরা অল্প একটু ম্যাটেরিয়ালস কে যদি আমরা পৃথক করতে পারি তাহলে এটা কিন্তু আমাদের জন্য লাভজনক হবে না। এমন একটা স্টেশনারি ফেজ কে সিলেক্ট করতে হবে যেটা কিনা অনেক ধরনের কম্পাউন্ড কে আলাদা করার কাজে ব্যবহৃত হতে পারে। ইট শুড বি ফ্রিলি অ্যাভেলেবল অ্যান্ড ইনএক্সপেন্সিভ। দ্য পার্টিকেল সাইজ, আমরা শেপের কথা বললাম, স্ফেরিক্যাল ইন শেপ হবে এবং ইউনিফর্ম হতে হবে, অর্থাৎ প্রায় সবাইকেই সমান হইতে হবে, এমন না যে ছোট বড় হবে। দ্য পার্টিকেল সাইজ, এখন সাইজটা কেমন হবে, সাইজটা অবশ্যই 50 থেকে 200 মাইক্রোমিটারের মধ্যে থাকতে হবে। সিলেকশন অফ দ্য স্টেশনারি ফেজ, আমরা স্টেশনারি ফেজকে কিভাবে সিলেক্ট করব, সাকসেস অফ ক্রোমাটোগ্রাফি ডিপেন্ডস আপন প্রপার সিলেকশন অফ স্টেশনারি ফেজ।
স্টেশনারি ফেজকে আমরা যদি খুব ভালো মতো সিলেক্ট করতে পারি এবং মোবাইল ফেজকে এই আমাদের মিক্সচারের ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেসিস করে এই সিলেকশনটা যদি আমরা ভালো মতো করতে পারি তাহলে কিন্তু এই ক্রোমাটোগ্রাফি টেকনিকটা খুব ভালো মতো আমরা সাকসেসফুল হতে পারবো এখান থেকে। ইট ডিপেন্ডস অন দ্য ফলোইং। নাম্বার 1, রিমুভাল অফ ইম্পিউরিটিস। এখানে কোনো ধরনের ইম্পিউরিটিস থাকা যাবে না। নাম্বার অফ কম্পোনেন্টস টু বি সেপারেটেড। এখানে অনেক ধরনের কম্পোনেন্টকে সেপারেট করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। লেন্থ অফ দ্য কলাম ইউজড। এই বিষয়গুলোর দিকে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কতটুকু লেন্থের কলাম ইউজ করব আমাদের প্রপার ক্রোমাটোগ্রাফিক সেপারেশনের জন্য। অ্যাফিনিটি ডিফারেন্স বিটুইন দ্য কম্পোনেন্টস। এর উপর এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। দেন কোয়ান্টিটি অফ দ্য অ্যাবজর্বেন্ট ইউজড। এই 5টা ফ্যাক্টরের দিকে খেয়াল রেখেই আমাদেরকে স্টেশনারি ফেজটাকে সিলেক্ট করতে হবে। দেন চলে আসে মোবাইল ফেজ। এটাকে আমরা কিভাবে সিলেক্ট করব? প্রথমত আমরা জেনে নেই এই মোবাইল ফেজটা কি। ইট ইজ এ মিক্সচার অফ অর্গানিক সলভেন্টস, ইউজুয়ালি ওয়ান সলভেন্ট অনলি। কখনো কখনো আমরা ওয়ান সলভেন্ট ইউজ করি, তারপর আমরা মিক্সচার ইউজ করি যাদের পোলারিটি চেঞ্জ করা যায় গ্রাজুয়ালি। The choice of the column mobile phase is achieved after TLC study of the different solvent systems. আমরা যখন এই কম্পোনেন্ট গুলাকে শুরুতে আমরা টিএলসি স্টাডি করে নিব থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে, যেখানে কি কি কম্পোনেন্ট রয়েছে, কতটুকু জাস্ট আমাদের রাফ একটা আইডিয়া টিএলসি এর মাধ্যমে নিয়ে নিব, যাতে করে আমাদের মোবাইল ফেজটা সিলেকশনে সুবিধা হয়। Good solvent system must produce RF value less than 0.6 for all materials to be separated by the column. এটা হচ্ছে আমাদের একটা গুড সলভেন্ট সিস্টেম, যেখানে আরএফ ভ্যালুটা less than 6 হলে সবচেয়ে ভালো হয়। If the system moves them more and produces higher RF, no separation will occur. যদি এমন হয় যে খুব বেশি বিক্রিয়া করতেছে, খুব বেশি অ্যাফিনিটি দেখাচ্ছে, এই মোবাইল ফেজটা কম্পোনেন্ট গুলোর উপর যদি খুব বেশি অ্যাফিনিটি শো করে, তখন দেখা যাবে যে সেপারেশনটা খুব ভালো হবে না। তারা একজনের সাথে আরেকজন মার্জ করতে পারে, অথবা সেপারেশনের যে গ্যাপটা, দুইটা কম্পোনেন্টের মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটাও কিন্তু এত ভালো নাও হতে পারে। এই কারণে আমাদের আরএফ ভ্যালুটা যাতে প্রত্যেকের জন্য 0.6 এর কম হয় সেটা আমরা খেয়াল করব। Systems that do not move spots at all on TLC are not good for column separation. কিছু কিছু ক্ষেত্রে যদি এই মিক্সচার স্পট গুলো যদি টিএলসি তে একদমই মুভ না করে, সেক্ষেত্রে আমরা কলাম সেপারেশনে এটা আমরা ব্যবহার করব না, কারণ এটা ভালো সেপারেশন শো করবে না। এই ক্ষেত্রে আমাদের এইচপিএলসি অথবা অন্য কোনো ক্রোমাটোগ্রাফিক মেথড ইউজ করতে হবে ডিপেন্ডিং অন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, অথবা আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। নানান ধরনের ক্রোমাটোগ্রাফি আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের কম্পোনেন্টস এর জন্য। এখন এই মোবাইল ফেজটা তারা কি হিসেবে কাজ করে? সলভেন্ট হিসেবে কাজ করে, এটা ডেভেলপার হিসেবে কাজ করে। ডেভেলপার মানে কি? যেটা কিনা ডেভেলপ করে নিয়ে যাবে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে। নরমালি আমরা উপর থেকে নিচেই এই ডেভেলপমেন্টটা করে থাকি। এবং এলিমেন্ট, অবশ্যই এটা একটা এলিমেন্ট, এটা মিক্সচার গুলাকে সাথে নিয়ে যাবে। The function of a mobile phase are as developing agent to introduce the mixture into the column as a solvent, to remove pure components out of the column as element। অর্থাৎ কম্পোনেন্ট গুলাকে আমরা আলাদা করে নিয়ে যাব as element হিসেবে। সিলেকশন অফ দ্য মোবাইল ফেজ, এক্ষেত্রে আমাদের পোলারিটির বিষয়টা মাথায় রাখতে হয়। কখনো কখনো আমরা কি করি? মিক্সচার ব্যবহার করি, যাতে করে আমরা পোলারিটিকে মডিউলেট করতে পারি আমাদের ইচ্ছা অনুসারে। তো এক্ষেত্রে দ্য লিকুইড স্টেশনের মোবাইল ফেজ should have a considerable difference between their solvent strength parameters. Solvent strength মানে হচ্ছে এক্ষেত্রে আমরা পোলারিটিটাকেই বিচার করব। যেমন এই যতগুলো এখানে রয়েছে, সলভেন্ট রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি পোলার হচ্ছে পিওর ওয়াটার। দেখা যাবে যদি কম্পোনেন্ট গুলো হয়ে থাকে, পোলার হয়ে থাকে, সেক্ষেত্রে পিওর ওয়াটার সবচেয়ে বেশি স্ট্রংলি তার সাথে বাইন্ড করবে এবং তাকে সাথে করে নিয়ে যাবে। তারপর আসে মিথানল, ইথানল, প্রোপানল, অ্যাসিটন, ইথাইল অ্যাসিটেট। অবশ্যই অ্যাসিটন থেকে ইথাইল অ্যাসিটেট, এই অ্যাস্টার গুলার কিন্তু পোলারিটি কম। ইথার, দেন আসতেছে ক্লোরোফর্ম। দ্যাট মিনস ইথারের পোলারিটি ক্লোরোফর্ম থেকে হালকা বেশি, অর্থাৎ ক্লোরোফর্ম কিন্তু একটা নন পোলার দিকে চলে যাচ্ছে। দেন ক্লোরোফর্মের পর ডাইক্লোরোমিথেন, আমরা আরেকটা ক্লোরিনকে কমিয়ে দিলাম, পোলারিটি আরো কমে গেল। তারপর বেনজিন, টলুইন। আমরা কিন্তু মিথাইল ক্লোরাইডকে নিব না, কারণ সেটা কিন্তু লিকুইড হবে না, সেটা গ্যাস হয়ে যাবে। বেনজিনের চেয়ে টলুইনের পোলারিটি আরো কম। দেন কার্বন টেট্রাক্লোরাইড। তারপর আসতেছে কার্বন টেট্রাক্লোরাইড কেন ক্লোরোফর্ম থেকে কম পোলার? কারণ হচ্ছে এটা খুব সিমেট্রিক, চারদিকে 4টা ক্লোরিন থাকে এই কারণে। দেন সাইক্লোহেক্সেন, হেক্সেন, তারপর আসে পেন্টেন। তারপর আরো বেশ কয়েকটা রয়েছে, যেমন টেট্রাহাইড্রোফিউরান, সেটা আরো কম।
তারপর আমরা দেখি দ্য মোবাইল ফেজ ইজ ইউজুয়ালি স্যাচুরেটেড উইথ দ্য স্টেশনারি ফেজ। অবশ্যই মোবাইল ফেজটাকে স্টেশনারি ফেজের সাথে শুরুতেই স্যাচুরেটেড করে নিতে হবে। কারণ কি, যদি স্যাচুরেটেড আমরা না করি, ইন সাম কেসেস দেখা যাবে এটাকে ধুয়ে নিয়ে যাবে। To overcome stripping, এটাকে বলা হয় স্ট্রিপিং হওয়া। ওয়াশিং অফ দ্য স্টেশনারি ফেজ ফ্রম দ্য কলাম বাই দ্য মোবাইল ফেজ। বাই দ্য ওয়ে, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা যদি পোলারিটিকে চেঞ্জ করতে চাই, যে কম পোলার থেকে বেশি পোলার দিকে নিতে চাই, আমরা ধরে নেই যে টলুইনকে আমরা অথবা হেক্সেনকে আমরা আমাদের মোবাইল ফেজ হিসেবে ব্যবহার করতেছি। যদি কখনো প্রয়োজন হয়, হ্যাঁ, কলাম ক্রোমাটোগ্রাফিতে প্রয়োজন হয়, শুরুতে নন পোলার দেই, তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা পোলারিটি বাড়াতে থাকি যাতে করে ক্র্যাকিং না হয়। একটু সামনেই আসবে সেটা। তো এই হেক্সেনের সাথে আমরা কি করব, শুরুতে টলুইন মেশাতে পারি, পোলারিটি কিছুটা বাড়বে। আমরা যদি পোলারিটি আরো বাড়াতে চাই, তাহলে হেক্সেনের সাথে কাকে মিক্স করব, যেমন ক্লোরোফর্ম মিক্স করতে পারি, তখন গ্র্যাজুয়ালি আরো বাড়বে। তারপর আমরা যদি প্রোপানল ইউজ করি আরো বাড়বে, মিথানল ইউজ করলে আরো বেশি বাড়বে, পিওর ওয়াটার ব্যবহার করলে সেই পোলারিটিটা, মিক্সচারের পোলারিটিটা আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। সেইভাবে আমরা জাস্ট তাদের মধ্যকার যে ডিস্টেন্স যদি বাড়ে, তাহলে পোলারিটি ডিফারেন্সটাও বাড়বে। এভাবেই আমরা আমাদের মোবাইল ফেজটাকে সিলেক্ট করব। এবার দেখা যাক যে আমরা কলাম ক্রোমাটোগ্রাফিতে কি কি টুলস ব্যবহার করি। তো এই ছবিতে অনেকগুলো টুলস দেওয়া আছে, আমরা একটা একটা করে দেখব। অবশ্যই ছবিগুলো আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছে। ফান মেড ফুং নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমি নিয়েছি। এটার নাম এবং এটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেই চ্যানেলটা কেউ চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমরা যে সমস্ত টুলস ব্যবহার করতেছি, দিস আর দ্য এসেনশিয়াল টুলস এন্ড অ্যাপারেটাস রিকোয়ার্ড ফর কলাম ক্রোমাটোগ্রাফিস। আমরা একটা একটা করে দেখি। শুরুতে এয়ার পাম্প, যাতে করে খুব দ্রুত এটা করা যায়, ফ্লাশ ক্রোমাটোগ্রাফির জন্য আমরা পাম্প ব্যবহার করব। তারপর রয়েছে যেমন টেস্ট টিউব এবং র্যাক। এই টেস্ট টিউব গুলাকে আমরা ব্যবহার করব কম্পোনেন্ট গুলাকে আলাদা আলাদা ভাবে, এলিমেন্ট গুলাকে পৃথক করে রাখার জন্য। তারপর আসবে কি স্যান্ড। স্যান্ড ব্যবহার করতে হবে, বালি, খুব ফাইন স্যান্ড, সিলিকা জেল, এর মধ্যে রয়েছে কটন উল, বিকার এবং গ্লাস রড, এবং রাবার টিউবিং, গ্লাস পিপেট, তারপর কলাম ওয়ান্ড, তারপর ফানেল। আমরা রাবার টিউবিংটা ব্যবহার করব যাতে করে এখানে কোনো ধরনের ইয়ে না থাকে, এয়ার বাবল যাতে না থাকে। আমরা যে কাজটা করব, যখন কলামের মধ্যে আমরা সিলিকা জেল এবং স্যান্ড গুলাকে আমরা স্থাপন করব, তখন রাবার টিউবিং দিয়ে একটু হালকা করে ট্যাপ করতে হবে, এতে করে খুব ভালোভাবে যেন একটার উপর আরেকটা স্টকিংটা হতে পারে। তারপর আসা যাক প্যাকিং অফ দ্য কলাম। আমরা কিভাবে কলামের মধ্যে প্যাক করব আমাদের স্টেশনারি ফেজটাকে। আমরা এই প্যাকিংটা দুইটা ওয়েতে করতে পারি, এটা হচ্ছে ড্রাই এবং আরেকটা স্লারি মেথডের মাধ্যমে। ড্রাই মেথডটা বর্তমানে বলতে গেলে ইউজ করাই হয় না, এর অনেকগুলো ডিমেরিটস রয়েছে। এই কারণে আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করব সেটা হচ্ছে স্লারি মেথড। স্লারি মেথড অথবা ওয়েট মেথড, এক্ষেত্রে আমরা ভিজিয়ে নিব আগে স্টেশনারি ফেজটাকে। নাম্বার 1, at the tip end of the column, এই কলামটা যেটাকে আমরা এটা আমরা বুলেট নিতে পারি অথবা আলাদাভাবে স্পেসিফাইড কলাম ব্যবহার করতে পারি। এই কলামের ট্যাপ এন্ড অর্থাৎ একদম প্রান্তে আমার কার্সরটা যদি দেখা যায়, এই প্রান্তে আমরা একটা উল বা কটন দিয়ে একটু আটকে দিব এই জায়গাটা, যাতে করে আমাদের স্টেশনারি ফেজ এবং স্যান্ড এগুলো যাতে ধুয়ে না যায়, যাতে বের হয়ে না যেতে পারে। এখানে আমরা কটনটা দিয়ে দিব স্লারিটা অ্যাপ্লিকেশন করার আগে, বিফোর দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য স্লারি। তারপর আমরা নাও সিকিউর দ্য কলাম অনটু দ্য রিটর্ট স্ট্যান্ড। এই স্ট্যান্ডের মধ্যে আমরা কলামটাকে সিকিউর করব এন্ড ট্রান্সফার স্যান্ড থ্রু এ সলিড ফানেল। এই ফানেলের মধ্যে দিয়ে আমরা বালি এর মধ্যে চালনা করব, খুব ফাইন স্যান্ড। যখন আমরা বালি চালনা করব তখন এটা এরকম দেখা যাবে। এখানে আমরা বালিগুলাকে রাখলাম, নিচে অবশ্যই কটন বা তুলা রয়েছে। মেক শিওর দ্য স্যান্ড লেয়ার ইজ লেভেলড। হ্যাঁ, উঁচা নিচা থাকা যাবে না, একটু ট্যাপ করে এটাকে একদম লেভেলে নিয়ে আসতে হবে। এইবার আমরা কি করব, আমাদের স্লারিটা প্রিপেয়ার করব। স্লারি প্রিপেয়ার করার জন্য টেক 2 স্পুনফুল সিলিকা জেল। আমরা 2 চামচ সিলিকা জেল নিব, প্লেস ইট ইনটু দ্য বিকার। এই বিকারের মধ্যে আমরা শুরুতে রাখবো, যে কোনো একটা 50 ml বা 100 ml বিকারের মধ্যে এটাকে আমরা স্থাপন করব। অলওয়েজ কেপ দ্য কেমিক্যালস ইমিডিয়েটলি আফটার ইউজ। অবশ্যই আমরা যখন এই কেমিক্যালটাকে সরিয়ে নিব, এখানে ক্যাপটা লাগিয়ে রাখতে হবে। এগুলো জাস্ট নর্মাল প্রসিজিয়ার ল্যাবের জন্য। আমরা বিকারের মধ্যে নিলাম আমাদের ইয়েটাকে,
সিলিকা জেলটাকে, তারপর এর মধ্যে আমরা হেক্সেন অ্যাড করব স্লোলি, যাতে করে এখানে স্লারি প্রিপেয়ার করা যায়। খুব ফাইন একটা স্লারি আমরা প্রিপেয়ার করব। উইথ দ্য গ্লাস রড স্টিয়ার ইট ওয়েল টু ইভাকুয়েট এনি এয়ার বাবলস ট্র্যাপড ইনসাইড, কোনো ধরনের এয়ার বাবল যাতে না থাকে। খুব হোমোজেনাস একটা স্লারি আমাদের প্রিপেয়ার করতে হবে, ঠিক এরকম। আমরা হেক্সেন দিলাম, হেক্সেন ইউজ করলাম, এর মাধ্যমে হেক্সেন স্লোলি ইনটু দ্য বিকার টু মেক দ্য স্লারি। আমরা হেক্সেন ব্যবহার করে স্লারিটা প্রিপেয়ার করতেছি, এবং এটা যাতে হোমোজেনাস হয় স্লারিটা। দ্য অ্যাডসর্বেন্ট ইজ সাসপেন্ডেড in the mobile phase and steered very well to drive off all the air bubbles. আমরা যখনই এখানে স্লারিটাকে করলাম, ইনকর্পোরেট করব এর মধ্যে, একটু পরে আসতেছে, আমরা ইনকর্পোরেট করব স্লারিটাকে আমাদের কলামের মধ্যে, এবং তখন যেটা করতে হবে, এটাকে ট্যাপ করতে হবে এবং স্টিয়ার করতে হবে ভালো করে, যাতে করে এর মধ্যে, এই কলামের মধ্যে যাতে কোনো ধরনের এয়ার বাবল না থাকে। The resulted slurry is then poured into the column. After slurry application, the column must be allowed to settle overnight. আমরা সারা রাত রেখে দিব, যাতে করে খুব সুন্দর করে এটা যাতে সেটেলড হতে পারে এখানে। তো অবশ্যই এনশিওর করতে হবে যাতে করে কোনো ধরনের নো এয়ার বাবলস যাতে এর মধ্যে কোনো ধরনের উপস্থিত না থাকে। After you have ensured that the silica column is packed uniformly in the compact mode, there are no air bubbles প্রেজেন্ট, কোনো ধরনের বাবল থাকবে না, ইউনিফর্মলি এটা যাতে কম্প্যাক্ট অবস্থায় থাকে, তার জন্য আমরা কি করব, আমরা এয়ার পাম্প ব্যবহার করব। তাছাড়া এই গায়ে যাতে কোনো ধরনের স্লারি লেগে না থাকে, আমরা বারবার হেক্সেন এটাকে ধুয়ে নিব, যাতে গায়ে এর দেয়ালে যাতে কোনো ধরনের স্লারি লেগে না থাকে। এবং এয়ার পাম্প ব্যবহার করে আমরা শুরুতে কি করব, যে সলভেন্ট গুলাকে দিলাম, অ্যাপ্লাই করলাম, এই সলভেন্ট গুলাকে আমরা বের করে নিব এয়ার পাম্প ব্যবহার করে। ট্রান্সফার সাম অফ দ্য স্যান্ড কলাম। এখন যখনই আমরা খুব কম্প্যাক্ট ভাবে স্লারিটাকে দিলাম, অ্যাপ্লাই করলাম কলামের মধ্যে, এখন এর উপরে আমরা স্যান্ড, আবার এর উপরে কি করব, স্যান্ড অ্যাপ্লাই করব কলামের উপর, সো দ্যাট the silica gel would not be disturbed when we are running the column. যখন আমরা কেন আমরা স্যান্ড ব্যবহার করতেছি, কারণ এটা যাতে শকটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। উপর থেকে যখন আমরা বিভিন্ন ধরনের সলভেন্ট অথবা আমাদের মিক্সচারটাকে অ্যাপ্লাই করব, যাতে করে এই কলামটা, সিলিকা জেলটা যাতে ডিস্টার্বড না হয়, তার জন্য এর উপরে আমরা স্যান্ড ব্যবহার করি। দিস আর হাই কোয়ালিটি ফাইন স্যান্ড, ডু নট ইউজ টু মাচ, এবং এটা বেশি পরিমাণের সাথে আমরা ব্যবহার না করি। ইউজ হেক্সেন টু রিন্স ডাউন দ্য স্যান্ড। এই স্যান্ড গুলা যেগুলা গায়ে লেগে আছে, অবশ্যই হেক্সেন ব্যবহার করে রিন্স ডাউন করে নিব আমরা নিচে। আমরা করলাম, রিন্স ডাউন করলাম, এবং খুব সুন্দর একটা কিন্তু এখানে তৈরি হলো। আবারও আমরা পাম্প ব্যবহার করে আমাদের যে এক্সট্রা সলভেন্ট যেটা আছে, এটাকে আমরা বের করে নিব। এখন সো হিয়ার উই আর ডেমনস্ট্রেটিং লিকুইড লোডিং। এখন আমরা এই লিকুইডটাকে লোড করব, তার আগে আমাদের আরো কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো আমরা একটু দেখে আসি। এই যে আমরা প্যাকিংটা করলাম, এই প্যাকিংটা কি হলো, আমরা ওয়েট প্রসেসে করলাম, তাছাড়া ড্রাই প্যাকিং করা যায়, কিন্তু এটাতে কিছু সমস্যা থাকে। ইন দিস মেথড দ্য ড্রাই অ্যাডসর্বেন্ট is poured to the column directly. এক্ষেত্রে কি করলাম, আমরা কোনো ধরনের স্লারি তৈরি না করে ডিরেক্ট ড্রাই যে সিলিকা পাউডার গুলো রয়েছে, এই সিলিকা জেল গুলাকে ডিরেক্ট আমরা কলামের মধ্যে ইনপুট করে দিলাম। fill the solvent till equilibrium is reached. এখন এর কিছু ডিমেরিটস রয়েছে, এখানে এয়ার বাবল এনট্র্যাপড থাকতে পারে বিটুইন দ্য মোবাইল ফেজ এন্ড দ্য স্টেশনারি ফেজ। তখন যেটা হতে পারে যে ক্র্যাকস দেখা যেতে পারে, ক্র্যাকস অ্যাপিয়ার ইন দ্য অ্যাডসর্বেন্ট লেয়ার। After filling, tapping can be done to remove void spaces. অবশ্যই আমাদের যে রাবার ব্যান্ড রয়েছে, সেগুলো দিয়ে আমরা এটাকে ট্যাপিং করব, যাতে করে কোনো ধরনের ভয়েড স্পেস না থাকে। এখন আমরা এখানে স্যাম্পল অ্যাপ্লিকেশন করব। আমাদের এই কলাম তৈরি করা হয়ে গেছে, এবার আমরা স্যাম্পলটাকে ইনপুট দিব পৃথক করার জন্য। অ্যাপ্লাই ইভেনলি, ইভেন ভাবে খুব স্মুথলি এটাকে করতে হবে, একদম একবারে যাতে জোরে আমরা ঢেলে না দিই। Apply evenly and in a concentrated solution to the top of the column which is protected from disturbance. কিভাবে protected? অবশ্যই এখানে আমরা স্যান্ড দিলাম অথবা ফিল্টার পেপার দিলাম, অথবা আমরা গ্লাস উলও কিন্তু ব্যবহার করতে পারতাম, যাতে করে এই কলামটা যাতে ডিস্টার্ব না হয়।
তো আমরা এক্ষেত্রে স্যান্ড ব্যবহার করলাম, স্যান্ড ব্যবহার করে এর মধ্যে কি করলাম, আমাদের যে মিক্সচারটা রয়েছে এটাকে ইনপুট দিলাম। এখন এই যে অ্যাপ্লিকেশনটা করলাম, এই অ্যাপ্লিকেশনটা এটা আবার দুই রকমের হতে পারে, ওয়েট অ্যাপ্লিকেশন, ট্রাই লোডিং। ডিসলভ দ্য স্যাম্পল আমরা কিভাবে করব, এই স্যাম্পলটাকে আমরা ডিসলভ করব। Dissolve the sample in the initial mobile phase and apply by pipette to the top of the column. তো এই ক্ষেত্রে এই স্যাম্পলটাকে আমাদের যে মোবাইল ফেজ ছিল, যে হেক্সেন যে সলিউশনটা ছিল, সলভেন্টটা ছিল, সেই সলভেন্টটা দিয়ে আমরা এটাকে ডিসলভ করলাম, তারপর পিপেটের মাধ্যমে উপর থেকে আমরা অ্যাপ্লাই করলাম। This is a very good method, but in most cases the sample are not soluble in the initial mobile phase. হ্যাঁ, অনেক সময় স্যাম্পল গুলো মোবাইল ফেজে ইনিশিয়ালি যে আমরা মোবাইল ফেজটা ব্যবহার করি, যেটা কিনা অনেক বেশি হাইড্রোফোবিক, সেটা অনেক সময় ইয়ে হয় না, সলিউবিলাইজ হয় না, সলিউবল হয় না। নাম্বার 2, আমরা ড্রাই লোডিং করতে পারি। ডিসলভ স্যাম্পল ইন এনি ভোলাটাইল সলভেন্ট, একটা ভোলাটাইল সলভেন্টের মধ্যে আমরা স্যাম্পলটাকে ডিসলভ করলাম। দ্য স্যাম্পল সলিউশন ইজ দেন অ্যাডসর্ভ অন স্মল ওয়েট of adsorbent and the solvent is allowed to evaporate। কি করলাম, the sample solution, এই যে সলিউশনটাকে আমরা কি করলাম, আমাদের অ্যাডসর্বেন্টের মধ্যে অ্যাডসর্ব করলাম, তারপর ইভাপোরেট করতে দিলাম সলভেন্টটাকে। The dry adsorbent loaded with sample is then applied to the column। অবশ্যই এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা ড্রাই প্যাকিং করি আর ইয়ে প্যাকিং করি, অবশ্যই ড্রাই প্যাকিং এ আমরা পেস্ট ব্যবহার করি। এক্ষেত্রে একটু আমার ভুল হয়েছিল তখন, ড্রাই প্যাকিং এর সময় আমরা ঠিকই একদম পাউডার ব্যবহার করব, কিন্তু অবশ্যই একদম শুষ্ক পাউডার আমরা ব্যবহার করব না, এটা পেস্ট আমরা ব্যবহার করব আলটিমেটলি। কিন্তু ওয়েট প্যাকিং এর সময়, স্লারি প্যাকিং এর সময় আমরা কিন্তু একদম সলভেন্টকে রেখে দিয়েছিলাম, একদম পানি করে দিয়েছিলাম ওই বিষয়ের পুরোটাকে। আচ্ছা, তো ড্রাই লোডিং আমরা ঠিক এইভাবে করলাম। টু ম্যাক্সিমাইজ দ্য yield, ওয়াশ দ্য বিকার উইথ সাম অফ দ্য সলভেন্ট। এই বিকারের মধ্যে কোনো ধরনের স্যাম্পল যাতে লেগে না থাকে, আমরা কি করব, সলভেন্ট দিয়ে বারবার ধুয়ে এটাকে কলামের মধ্যে অ্যাপ্লাই করব। ওপেন দ্য স্টপ কর্ক for a while to allow our compound to settle on the silica column and add hexane to it। স্টপ কর্কটা আমরা খুলে রাখবো, খুলে রাখলে নিচ থেকে অনেকগুলা স্লারি বা হেক্সেন বের হয়ে যাবে এবং এটা সেটেল হবে আমাদের এর উপরে। আমরা কিন্তু এখন যে প্রসেসটা দেখতেছি এটা কিন্তু ওয়েট কলামের আমরা দেখতেছি, আমরা ড্রাই কলাম দেখতেছি না, আমরা ওয়েট কলামটা দেখতেছি। তো উপর থেকে আমরা হেক্সেন অ্যাড করলাম, নিচ থেকে স্টপ কর্কটা খুলে দিলাম, এতে করে সিলিকা কলামের মধ্যে আমাদের কম্পাউন্ডটা সেটেল হবে আস্তে ধীরে। Add more hexane to rinse down the extract completely before running the column। এটা রান করার আগে আমরা কি করব, আশেপাশ থেকে বা ভেতরকার দেয়াল থেকে খুব ভালো মতো রিন্স ডাউন করে নিব এটাকে। এখন দেখা যাচ্ছে খুব সুন্দর একটা অ্যাপিয়ারেন্স কিন্তু দেখা যাচ্ছে যখন সবকিছু একদম ক্লিয়ার হয়ে গেছে। একটু পরেই আমরা রান ডাউন করা শুরু করব এই কলামটাকে প্রেসারের মাধ্যমে। এটাকে আমরা বলতেছি যে ইলিউশন টেকনিক, যে কিভাবে আমরা আমাদের ইলিউশন গুলাকে বা ইলিমেন্ট গুলাকে আলাদা করব। ঠিক আছে, যেমন আমাদের কলাম প্রিপারেশন করা শেষ, স্যাম্পল অ্যাপ্লিকেশন করা এবং কলাম প্রিপারেশন সবকিছু শেষ। আমরা শুরুতে কলাম প্রিপেয়ার করলাম, স্যাম্পলটাকে অ্যাপ্লাই করলাম, এবার আমরা কি করব, কলামটাকে রান করব। এটাকে আমরা ইলিউশন টেকনিক বলতেছি। আমরা আইসোক্রেটিক সিস্টেমের মাধ্যমে এই কলামটাকে আমরা রান করব। আইসোক্রেটিক সিস্টেম মানে কি, আমরা এমন একটা মোবাইল ফেজ ব্যবহার করব যে মোবাইল ফেজের মধ্যে সলভেন্ট একটাই থাকবে, মাস্ট। এটা means using the sample mobile phase from the beginning to the end of the separation। আমরা সেম মোবাইল ফেজকে ব্যবহার করব। এখন যে দ্বিতীয় যে পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে ক্র্যাকিং প্রতিরোধ করার জন্য। The polarity of the system is increased gradually। শুরুতে আমরা নন পোলার দিয়ে শুরু করব। হ্যাঁ, আমাদের যে স্টেশনারি ফেজ রয়েছে, স্টেশনারি ফেজ সেটা যেহেতু সিলিকা জেল, সেটা কিন্তু কি, এটা কিন্তু পোলার, এটা কিন্তু পোলার। শুরুতে আমরা একটা এর চেয়ে কম পোলার ইয়েকে ব্যবহার করব, সলভেন্টকে ব্যবহার করব, যাতে করে কম পোলার বা এর চেয়ে লেস পোলার কম্পাউন্ড গুলো যাতে আলাদা হয়ে যায়। যখন লেস পোলার কম্পাউন্ড গুলো আলাদা হবে, তখন গ্রাজুয়ালি কিন্তু আমাদের আস্তে আস্তে মোর পোলার ব্যবহার করতে হবে। তা না হলে কি হবে, যেগুলো কিনা মোর পোলার কম্পোনেন্টস তারা কিন্তু আমাদের স্টেশনারি ফেজের সাথেই লেগে থাকবে এবং এই ক্ষেত্রে ক্র্যাকিং হয়ে যাবে। মানে এত ভালো আমরা
কম্পোনেন্ট গুলাকে আলাদা করতে পারবো না। তো শুরুতে আমরা অল্প বা লেস পোলার সলভেন্ট দিয়ে লেস পোলার যে সমস্ত কম্পোনেন্টস রয়েছে সেগুলোকে আমরা আলাদা করে নিয়ে যাব, এবং যতই মোর পোলার কম্পোনেন্টস থাকবে সেই মোর পোলার কম্পোনেন্টস গুলাকে পৃথক করার জন্য, খুব ভালোভাবে পৃথক করার জন্য আমরা গ্র্যাজুয়ালি পোলারিটিটাকে বাড়াতে থাকবো। The polarity of the system increased gradually during separation by increasing the proportion of the more polar solvent. এটা অবশ্যই মাথায় রাখতে হবে যাতে করে খুব ভালো একটা সেপারেশন পাওয়া যায়। A typical gradient may be start with, শুরুতে আমরা ক্লোরোফর্ম দিয়ে শুরু করলাম, followed by ক্লোরোফর্ম প্লাস মিথানল, এবং এইভাবে আমরা জাস্ট মিথানলের পার্সেন্টেজটা ইনক্রিজ করতে থাকবো পোলারিটি বাড়ানোর জন্য। তো দেখা যাবে শুরুতে এইভাবে এটা আলাদা হবে, আলাদা হলে এটা কিন্তু খুব ভালো সেপারেশন হয় নাই। আমাদের গ্রেডিয়েন্টটা যদি আমরা ভালো করে অ্যাপ্লাই করতাম সেক্ষেত্রে কিন্তু সেপারেশনটা খুব ভালো হতো। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটার উপর একটা ওভারল্যাপ করে আছে। তো আমরা যদি ভালো মতে আমাদের গ্রেডিয়েন্টটাকে ইউজ করতাম তাহলে কিন্তু এই ক্র্যাকিং বা হচ্ছে ওভারল্যাপিং একটার সাথে আরেকটা সেটা হতো না। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করে সেপারেট করে নিব। শুরুতে মাঝখানে ছিল, আস্তে আস্তে যতই দৈর্ঘ্য বাড়তে থাকবে, যতই নিচের দিকে যেতে থাকবে, দেখা যাবে যে তারা সেপারেট হয়ে যাবে। দেখা যাচ্ছে যে হালকা হলুদ, তারপরে গাঢ় একটু কমলা রং দেখা যাচ্ছে, তারপর সবুজ রং দেখা যাচ্ছে। তো এটা আলাদা আলাদা কম্পোনেন্টস কে ইন্ডিকেট করতেছে। তো এখানে আমাদের আরেকটা কাজ করা যেতে পারে, যেহেতু সেপারেশনটা এত ভালো হয় নাই, আমরা আরো লম্বা কলাম আমরা ব্যবহার করতে পারি। দেখা যাবে যত বেশি লেন্দি হবে এই কলামটা, তত বেশি সেপারেটেড হওয়ার চান্স থাকবে, কারণ সেপারেশনের জন্য স্পেসটা সে বেশি পাবে কম্পোনেন্টস গুলা। তো এইভাবেই আমরা খুব ভালো একটা সেপারেশন করতে পারবো, এবং আলটিমেটলি এদেরকে আমরা স্টপ কর্কের মাধ্যমে পৃথক করে নিব। তো যে বিষয়টা একটু আগে খেয়াল করলাম, গ্রেডিয়েন্টের বিষয়টা, যে যদি আমরা খুব ভালো গ্রেডিয়েন্ট ব্যবহার করতে না পারি টাইম টু টাইম, এক্ষেত্রে কিন্তু এরকম একটা ক্র্যাকিং দেখা যেতে পারে। ঠিক আছে, এই ক্র্যাকিংটা মানে কি, উপরে নিচে হয়ে আছে, এখানে উপরে একটু সবুজ দেখা যাচ্ছে আবার নিচে দেখা যাচ্ছে, অর্থাৎ মোর পোলার সাবস্টেন্স গুলো কিন্তু খুব ভালো মতে আর পরের দিকে মানে ইলিউটেড হচ্ছে না। মোর পোলার গুলা তারা দেখা যাচ্ছে স্টেশনারি ফেজের সাথেই তারা লেগে আছে। এই কারণে স্টেশনারি ফেজ থেকে তাদেরকে পৃথক করার জন্য আমাদের মোর পোলার সলভেন্ট ব্যবহার করতে হবে। ওকে, ঠিক এইভাবে কিন্তু আমরা এদেরকে পৃথক করে নিয়ে যাচ্ছি। দেন আসে হচ্ছে ডিটেকশন। আমরা যখনই ইলিমেন্ট গুলাকে আলাদা করলাম, তাদেরকে এখন ডিটেক্ট করার সময় যে প্রত্যেকটা ইলিমেন্ট এর মধ্যে বা হচ্ছে ফ্র্যাকশনের মধ্যে কি কি কম্পোনেন্টস রয়েছে তাদেরকে আমরা ডিটেক্ট করব, এবং এই ডিটেকশনের প্রসেস এবং মনিটরিং অফ দ্য কলাম সহকারে আরো যে সমস্ত প্রসেস রয়েছে সেগুলো আমরা এই লেকচারের সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব। টিল দেন, welcome to this lecture, welcome to this channel, and thank you everyone for staying with us.